রাজনীতি বিশ্লেষক হিসাবে মানুষ আপনাকে বেশি চেনে, সেখান থেকে আসলে কিভাবে আপনি তারেক রহমানের নজরে আসলেন একটু বলে ফেলি কথাগুলো যেহেতু আসলো, এটা সম্ভবত 2023 সালের শুরুতে তার সাথে আমার খুব দীর্ঘ একটা জুম মিটিং হয়। আর কেউ কেউ 2071 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এসব বলছিল। সে সময়গুলোতে আমি খুব সারপ্রাইজড হয়ে দেখি যে তিনি প্রত্যেকটা মিনিস্ট্রি নিয়ে তার নিজস্ব পরিকল্পনা আছে। ডক্টর ইউনূস নিজে বলেছিলেন মন খুলে সমালোচনা করতে, কিন্তু সমালোচনা করতে গিয়ে দেখেছি সাংবাদিকরা গ্রেপ্তার হয়েছেন। মঞ্জুর আলম পান্না, আনিস আলমগীর তারা গ্রেপ্তার হয়েছিলেন ওই সময়। এখন কি আসলে আমার ব্যক্তিগত অবস্থানের কথা বলতে পারি, তাদের বিরুদ্ধে যখন মামলা হয়েছে, একেবারে হরে ধরে সব হত্যা মামলা হয়েছে, আমি তখন ওইটার প্রতিবাদ করেছি। এই আওয়ামী লীগের এই যে অবৈধ ক্ষমতায় থাকা, শেষে যে ম্যাসাকার তারা করেছে, তার পেছনে তারা সম্মতি উৎপাদন করেছেন, সেটাকে আমরা এখন ক্রিমিনালাইজ অন্য কোনো ভাবে করতে পারি না। আইন বানিয়ে তো সুতরাং করা যায় এই না, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট তো আবার দিতে পারবেন না আইনের, তাই না? রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়ার নজির আমাদের দেশে আছে। এই স্বাধীনতা দিবসে 9 জন গ্রেপ্তার হয়েছেন সন্ত্রাস বিরোধী আইনে। 25 জন আইনজীবী সুনামগঞ্জে তাদের নামে মামলা করা হয়েছে। তারা জয় বাংলা স্লোগান দিয়েছিল। স্লোগানটা আওয়ামী লীগ স্লোগান হিসাবে খুবই বহুল ব্যবহার করেছে। সুতরাং এটাকে আপনি যদি ইন্টারপ্রেট করেন যে এটা কোন ফর্মে আওয়ামী লীগের তার কর্মসূচি বা তার যে রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আছে, সেটা ভাঙার চেষ্টা। গত সোমবার গভীর রাতে গ্রেপ্তার হলেন মাসুদ উদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল। তিনি সাবেক নবম ডিভিশনের জিওসি। হাই কমিশনার ছিলেন অস্ট্রেলিয়া, এবং আওয়ামী লীগ আসার পর কয়েক দফা সেটা বাড়ানো হয়েছে। এমপি হয়েছেন, সংসদে শেখ হাসিনার মুখোমুখি থেকেছেন। শেখ হাসিনা কি 1-11-র বিরুদ্ধে দারুণ বিষোদ্গার করতেন না? শেখ হাসিনা কি বলতেন না যে তাকে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে? তো সরাসরি কেন সেই জন্যই গ্রেপ্তার করা হচ্ছে না বা সেই অভিযোগটাই তোলা হচ্ছে না? কুশীলব বের হতে হতে ডক্টর ইউনূস পর্যন্ত কি যাবার সম্ভাবনা? এখনো বিভিন্ন জায়গায় যে দলীয় নিয়োগগুলো হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই ডিপ স্টেটের কি কোনো প্রজেক্ট, মানে যেহেতু অভিযোগ আছে এবং আপনিও এটা নিয়ে কথা বলেছেন ডক্টর খলিল যখন পররাষ্ট্রমন্ত্রী হলো। আমি এখন সরকারের অংশ হয়েও এই কথা বলছি যে এই প্রশ্ন করা স্বাভাবিক না, এবং এই জবাবটা আমি আসলে পারি। তবে আমি একটা জিনিস অন্তত নিশ্চিত ভাবে বলতে পারি, তিনি খুব দক্ষ একজন মানুষ। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। একসময় মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্য করা রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান কিভাবে হলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা? একই সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পেয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের সময় ডক্টর ইউনূসের মন খুলে সমালোচনা করার আশ্বাসে আশ্বস্ত হয়ে বিপাকে পড়েছেন সাংবাদিকরা। এখনও কি কথা বলতে হবে ভয়ে ভয়ে, পাছে মামলা হয়ে যায় সন্ত্রাস বিরোধী আইনে? আওয়ামী লীগ সরকারের সময় তাদের করা এই সন্ত্রাস বিরোধী আইনের তীব্র সমালোচনা করেছে বিএনপি এবং সুশীল সমাজ, কিন্তু ক্ষমতায় গিয়ে অন্তর্বর্তী সরকার এই আইনের ব্যাপক প্রয়োগ করেছে, যেটি চলছে বর্তমান বিএনপি সরকারের সময়ও। এটি কি এভাবে চলতেই থাকবে? অন্যদিকে গভীর রাতে ভিন্ন ভিন্ন মামলায় গ্রেপ্তার করা 1-11-র কুশীলবদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে, বের করা হচ্ছে আরও কারা ছিলেন এর সাথে। এই প্রক্রিয়ায় কি ফেঁসে যেতে পারেন 1-11-র আলোচিত ব্যক্তি ডক্টর ইউনূসও? আওয়ামী লীগের রাজনীতির উপর ইউনূস সরকারের দেয়া নিষেধাজ্ঞা নিয়ে কখনো সমালোচনা, কখনো সাধুবাদ জানিয়েছে বিএনপি। সরকার গঠনের পর এখন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কি হবে বিএনপি সরকারের অবস্থান? ডক্টর জাহিদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন। আপনার কাছে কয়েকটা বিষয়ে জানবো। শুরুতে একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যাবার আগে আপনার কাছে এই বিষয়গুলো জানতে চাই যে ধরেন আপনি আগে রাজনীতি করতেন নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্নার সাথে, তারপরে সেটি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে অন্তর্বর্তী সরকারেরও নির্বাচন সংস্কার কমিশনের, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আপনি সদস্য হয়েছিলেন। আপনি রাজনীতি বিশ্লেষক হিসাবেই মানুষ আপনাকে বেশি চেনে। সেখান থেকে আসলে কিভাবে আপনি তারেক রহমানের নজরে আসলেন, যদি বলি যে এরকম গুরুত্বপূর্ণ তার উপদেষ্টা হলেন এবং আরও 2টো মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন, কিভাবে আসলে এই যাত্রা, উপদেষ্টা হওয়ার যাত্রাটা কিভাবে হলো? ধন্যবাদ আপনাকে। আজ তাহলে একটু ব্যাকগ্রাউন্ড বলার সুযোগ হলো। জনাব তারেক রহমানের সাথে আমার যোগাযোগ কয়েক বছর আগে থেকেই। এটা খুবই ইনফর্মালি ছিল। আমি যখন থেকে রাজনীতি বিশ্লেষণ করি, আমি যখন আমার নিজের ইউটিউব চ্যানেল শুরু করি, তখন শুরুর দিকে কখনো কখনো তিনি তার দলের কাউকে দিয়ে আমার যা যা করছি সেটার ব্যাপারে তার উৎসাহ এবং আগ্রহের কথা জানাতেন। পরে একটা পর্যায়ে তার সাথে আমার সরাসরি যোগাযোগ শুরু হয়, তিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, তার সাথে আমার দীর্ঘ জুম মিটিং হয়েছিল। তিনি তার প্রতি আমার আগ্রহ, একটু বলে ফেলি কথাগুলো যেহেতু আসলো, এটা সম্ভবত 2023 সালের শুরুতে তার সাথে আমার খুব দীর্ঘ একটা জুম মিটিং হয়, খুবই দীর্ঘ। তখন অনেক আলাপ হতে হতে একটা পর্যায়ে আমরা
প্রত্যেকটা মানে তখন শেখ হাসিনা ক্ষমতায়, এবং অনেকে মনে করছে শেখ হাসিনা 2041 সাল পর্যন্ত, আর কেউ কেউ 2071 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এসব বলছিল। সে সময়গুলোতে তিনি, আমি খুব সারপ্রাইজড হয়ে দেখি যে তিনি প্রত্যেকটা মিনিস্ট্রি নিয়ে তার নিজস্ব পরিকল্পনা আছে। আজকে যেমন উনি অনেকগুলো আইডিয়ার কথা আমরা শুনি, উনি কোন মন্ত্রণালয়ে কি করতে চান, আমি দেখি যে সেগুলো তখনই তার এই কাজগুলো করার আছে। তো আমার সেই প্রথম তার প্রতি খুবই আগ্রহ তৈরি হওয়া, এবং পরবর্তীতে মাঝে মাঝেই কখনো কখনো তিনি আমার সাথে যোগাযোগ করেছেন, ফোন করেছেন, ওনার সাথে জুম মিটিং হয়েছে আমার পার্সোনালি। উনি বিভিন্ন ক্ষেত্রে উনি আমার মতামত জানতে চাইতেন, এবং আমার মতামত দেওয়ার জন্য তিনি আমাকে সবসময় এনকারেজ করেছেন যদি আমি কোনো কিছুতে কোনো প্রয়োজন বোধ করি। এবং যে ডেমোক্রেসির যে লড়াই, সেই লড়াইটা আমরা যাতে একসাথে করতে পারি সে ধরনের আলাপ, এভাবেই যোগাযোগটা ছিল। হুম। পরবর্তীতে দেশে আসার পর তার সাথে আমার খুব অল্প সময়ের মধ্যেই তিনি আমাকে ডাকেন, দেখা হয়, বসে আমরা দীর্ঘ সময় কথাবার্তা বলি। এবং তখনও তার দিক থেকে এই ধরনের একটা ইঙ্গিত ছিল, আমরা যদি কাজ করতে চাই, সেটা এক ধরনের চিন্তা তার মধ্যে ছিল যে একসাথে কাজ করা যাইতে পারে যদি আমরা, তার দল যদি সরকার গঠন করতে পারে। এবং ফাইনালি নির্বাচনের পর সেটা হলো, এবং কথা বলতে বলতে একটা সময় আসলে এই ডিসিশনটা হয়। তো আমরা পরিচয়টা লম্বা সময়েরই ছিল আসলে, হুম। কিন্তু এটা হয়তো অতটা প্রকাশিত ছিল না, সেই কারণে অনেকের কাছে হয়তো আচ্ছা, একটু সারপ্রাইজিং আচ্ছা। মনে হয় তার যে মানে হঠাৎ করে আপনার এটা কাছে কিভাবে হলো। সারপ্রাইজিং ছিল না। মানে এই পদটা গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়াটা আপনার কাছে সারপ্রাইজিং ছিল না। খুব সারপ্রাইজিং ছিল না, কারণ হচ্ছে এই ধরনের কিছু কথা আমাদের আগেও হুম। হয়েছে, জি। আগেও হয়েছে। যদি দল ক্ষমতায় আসে তাহলে আমরা একসাথে কাজ করব, এই ধরনের কিছু বার্তা, কিছু এই যে আপনি কথা তার বলছিলেন দিক যে থেকে কিছু ছিল। পরামর্শ নেওয়া বা আপনাকে এনকারেজ করা পরামর্শ দেবার জন্য, ধরেন আমরা তারেক রহমান যখন ফিরলেন তারপর থেকে তাকে আমরা খুব, মানে অনেকেই বলছেন তিনি একজন পরিবর্তিত মানুষ, তাকে খুব সাধারণভাবে তিনি চলাফেরা করছেন, খুব বিনয়ী একজন মানুষ, স্বল্পভাষী এরভাবে তাকে দেখা যাচ্ছে। তিনি কিছু কিছু বিষয়ে নজর কাটছেন, মানে খুব ছোট ছোট বিষয়ে, সকালবেলা 9টার সময় অফিসে ঢুকছেন, শনিবারে অফিস করছেন, সরকারি গাড়ি নিচ্ছেন না, এই যে ছোট 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 বিষয়গুলোতে, মানে এই বিষয়গুলো থেকে আপনি বা আপনারা পরামর্শ দিচ্ছেন? মানে কোনো উপদেশ পরামর্শের জায়গা না, আছে? না, এগুলো একেবারেই না। ইনফ্যাক্ট এই ধরনের, মানে আমরা অনেকে বলছি যে হুম, তার অনেক পরিবর্তন হয়েছে ইত্যাদি ইত্যাদি, মানে পরিবর্তন হয়েছে বলতে তার আগের কোন একটা জায়গার সাথে কেউ তুলনা করছেন। হুম, আমি ঠিক নিশ্চিত নই 2001-06 সময় বা তারও আগে তিনি যখন লাইমলাইটে ছিলেন সে সময় পরিস্থিতি কেমন ছিল, আমাদের যথেষ্ট পরিমাণ ডেটা হাতে নেই আমরা উনি কিভাবে কি করতেন। কিন্তু আমি তার সাথে যখন থেকে আমার যোগাযোগ হয়েছে, আমি তখন থেকেই দেখেছি উনি আসলে একেবারেই ভিন্নভাবে চিন্তা করেন এমন একজন মানুষ। মানে আমাদের অনেকের তুলনায়, মানে আমাদের অনেকের যে পারসেপশন তার সম্পর্কে তৈরি করা হয়েছে, আমাদের একটা কথা মনে রাখতে হবে শারমিন, পলিটিক্সে তো প্রচুর ন্যারেটিভ তৈরি হয়, প্রচুর পারসেপশন তৈরি হয়। পলিটিক্স কিন্তু সবসময় ফ্যাক্টের না, হুম। পলিটিক্স অনেক সময় পারসেপশনেরও। তো আমি প্রথম বৈঠকের পর থেকেই আমি দেখেছি যে তিনি আসলে অনেকের তুলনায় ভিন্নভাবে চিন্তা করেন। সেজন্য উনি এখন যা যা করছেন এগুলো যে এখন কেউ কেউ তাকে বলছেন এটা করতে হবে ওটা করতে হবে, ব্যাপারগুলো এইরকম না, এগুলো আচ্ছা। তারই পরিকল্পনার অংশই হবে। কারণ হুম, এই যে, যেমন ধরুন উনি এখন, আমি একটা উদাহরণ দিই, উনি এখন যে বলছেন যে আমি দায়িত্বে আসছি ক্ষমতায় না, এটা তো আমি 3 বছর আগে যখন ওনার সাথে প্রথম সিটিং হয়েছে তখন আমার এটা মনে হয়েছিল। তিনি খুব জোর দিয়ে বলছিলেন যে আমাদের যে প্রবণতা আছে যে আমরা ক্ষমতায় যাব, এই প্রবণতাটাই ভুল। তো যে মানুষটা মনে করেন এটা ক্ষমতায় যাব না, এটা আমি দায়িত্বে যাব, সেই মানুষটা যা যা করছেন এখন আপনি এবার মেলাতে পারবেন। হুম। ক্ষমতায় গেলেই আপনার মধ্যে এক ধরনের ক্ষমতা দেখানোর প্রবণতা থাকে, সেটা ওনার অনেক আগে থেকেই ছিল না। আমি অন্তত যতদিন থেকে তার সাথে সরাসরি ভাবে যোগাযোগে আছে আমি ততক্ষণ থেকে এই ব্যাপারগুলো দেখি আর কি। তারপরেও প্রচলিত, মানে তিনি বলেছেন হ্যাঁ, আমরা শুনেছি দায়িত্বে যাবার কথা, কিন্তু তারপরেও প্রচলিত হচ্ছে ক্ষমতায় বসেছেন, ক্ষমতায় কারা আছেন, এটা আগে থেকেই আর কি, নতুন না। তো এই যে ক্ষমতায় আছেন, ক্ষমতার মধ্যে এখন আপনারা ক্ষমতার গরমটা অনুভব করেন? মানে ক্ষমতার গরম কথাটাও কিন্তু খুব প্রচলিত। এই গরমটা অনুভব খুব করেন? প্রচলিত। হ্যাঁ? আমি একেবারেই করি না, বরং আমি মনে হয় আগের চেয়ে ঠান্ডা হয়ে গেছে। মানে আমি কেন বলছি কথাটা, আমি অন্তত এটা চাই না কেউ আমার সম্পর্কে পারসেপশন করুক। আমি খোলাখুলি আপনার সাথে খোলাখুলি কথা হচ্ছে। আমি অনেক সময় মানুষের সাথে খুব বেশি ফোনে রেসপন্ড না করা, খুব বেশি কথা না বলার প্রবণতা ছিল। আমি ইদানিং মানুষের কল তুলনামূলকভাবে আরো বেশি রেসপন্ড করি, তুলনামূলকভাবে বেশি কথা বলার চেষ্টা করি, অন্তত মানুষের মধ্যে যাতে এই বোধটা না হয়। হুম, এই দায়িত্বটা যাওয়া, আমি যে দায়িত্বে গেছি এটা যাওয়ার পর, এবং ঘটনাচক্রে এটা যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় সম্পর্কে মানুষের নানান রকম পারসেপশন থাকে। প্রধানমন্ত্রীর একজন ছোট হলেও একজন উপদেষ্টা। তো সেটা যখন হয়েছে আমার মধ্যে এই বোধটা বরং উল্টো এসছে যে আমি আদতে এমন একটা জায়গায় গেছি আমাকে আরো বেশি ঠান্ডা হয়ে যেতে হবে, হুম, আমার মধ্যে যাতে এরকম কিছু না হয়। এটা খালি
বাহ্যিক ভাবে না, আমি ভেতর থেকে অন্তত সেটা বোধ করছি। তো সেই কারণেই আমি মনে করি আমার মধ্যে অন্তত না, তবে আমি এটা অস্বীকার করবো না, আমাদের দেশে এই প্রবণতা আছে এবং কারো কারো মধ্যে এই প্রবণতা থাকা অস্বাভাবিক না, আমাদের দেশটা হয়। আমার মধ্যে অন্তত না, আমাদের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে দেখছেন। তবে আমি এটাকে একটা খুব বড় সাইন মনে করি যে দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ওই ধরনের দাপট, ওই ধরনের গরম আসে না, না আসে। সেটা যদি মন্ত্রী পরিষদ বা আর কারো মধ্যে আসার সম্ভাবনাও থাকে, কিছুটা লক্ষণও যদি থাকে, সেটা কমে যাবে, কারণ প্রধানমন্ত্রী যেটা চান আদতে আসলে সেটাই শেষ পর্যন্ত ট্রিকল ডাউন করে। হুম। তো এটা পাল্টে যাবে জি। বলে আমি মনে করি। আপনি মানে ক্ষমতার আশেপাশে অনেক চাটুকার তৈরি হয়। আপনি কি তাদের এখন দেখা পেয়েছেন? মানে সবসময় আগেও ছিল, এখনো তৈরি হয়েছে নিশ্চয়ই। আপনি তাদের দেখা পান? খুব বেশি পাইনি, কিছুটা পেয়েছি কারণ এই চাটুকারের সাথে আমি ডিমান্ড সাপ্লাই তত্ত্ব আছে বলে মনে করি। সেখানেই সাপ্লাই থাকে যেখানে ডিমান্ড থাকে। তো হুম। যিনি চাটুকারিতা পছন্দ করেন তার পাশে চাটুকার বেশি গিয়ে জুড়ে যাওয়ার, যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমার দিক থেকে ডিমান্ড নেই চাটুকারিতার, আমার কাছে এসে কেউ এটা এটা বলবে আমি খুব খুশি হয়ে যাব, যেহেতু এই ডিমান্ড আমার কাছে এসে, আমার কাছে সাপ্লাই অতটা নেই। তারপর আচ্ছা। এই দেশের একটা প্রবণতা আছে, সেই প্রবণতা হিসেবে যখন আসে, আস্তে আস্তে আমার আচরণে বুঝে যায় আমি সেই মানুষ নই যার কাছে আসলে এগুলো করতে হবে। সে কারণে আমি আসলে খুব দেখি। আচ্ছা, এই যে মানে তারেক রহমানের পলিসি স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা, মানে কি কাজ আপনার? কি উপদেশ দেন? বা আরো দুটো মন্ত্রণালয়ের উপদেষ্টা, উপদেষ্টার কাজ আসলে কি? উপদেষ্টার কাজ পরামর্শ দেয়া। ওই দুটো মন্ত্রণালয়ের কথা আগে বলি। ইনফ্যাক্ট আমি একটা মন্ত্রণালয়ে কাজ শুরু করেছি, সেটা হচ্ছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রণালয় এখনো কাজ শুরু করিনি। তো যে ওখানে যেটা হয়েছে, আমি আমার ওরিয়েন্টেশনের পর থেকে আমি মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ কাজে আমি অলরেডি ইনভলভ হতে শুরু করেছি। এটা মন্ত্রী মহোদয় তিনি যেভাবে চাইছেন। তার বাইরেও আসলে আমারও চয়েস আছে, আমি ব্যক্তিগতভাবে যেটা করব। আমি তো কোনো এক্সিকিউটিভ পাওয়ারের কেউ নই, ওখানকার এক্সিকিউটিভ কোনো পাওয়ার আমার নেই। হুম। তো আমি প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি হিসেবে ওই দুটো মন্ত্রণালয়ের কিছু জিনিস ওভারসি করব। আমি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে কিছু প্রায়োরিটি সেট করছি। আমি তথ্য মন্ত্রণালয়ও করছি, আমি সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে যে কোন কোন জায়গায় আমি আমার প্রায়োরিটি রাখবো। তো এই দুই মন্ত্রণালয়ে আমি কিছু প্রায়োরিটি সেট করে সেইগুলোতে আমি ইনভলভ হয়ে কাজ করার চেষ্টা করব। সেটা হলো সেখানে পরামর্শমূলক। পলিসি এন্ড স্ট্র্যাটেজির ক্ষেত্রে যেটা হয়েছে, ইনফ্যাক্ট একটু খানিকটা ওপেন এন্ডেড। এখানে আমি আসলে নিজে ডিসাইড করতে পারবো আমি কি কি কাজ করব। এটা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে, অন্যান্য মন্ত্রণালয়ের সাথে রিলেটেড হতে পারে। তো সেটা একটা হচ্ছে এরকম কিছু করে আমি প্রধানমন্ত্রীকে সেটা উপস্থাপন করা। শুধু উপস্থাপন করা না, কিছু কিছু এক্সিকিউশনের ক্ষেত্রে আমি কাজ করব, এরকম প্রাথমিকভাবে শুরু হয়েছে। আমি অলরেডি অন্য দু একটা মন্ত্রণালয়ের সাথেও রিলেটেড কিছু কাজ প্রধানমন্ত্রীর অনুমতি পাচ্ছেন। আমি যেটা করি, আমি কি কি করতে চাই এই ধরনের একটা প্ল্যান করছি, করে তার সাথে কথা বলছি, তিনি সেটা অ্যাপ্রুভ করলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে ওটা নিয়ে কাজ করতে শুরু করবো, এরকম আচ্ছা, এই যে মোটামুটি প্রাথমিকভাবে চেষ্টা আপনি এই যে কাজ করছেন, গুরুত্বপূর্ণ কাজ আপনি করছেন, মানে আপনার পরিকল্পনা প্রায়োরিটি বিষয় ছোট্ট করে একটু জানবো। তবে এই কাজের মধ্যে কোনো তদবির বা লবিং কি আপনার কাছে আসছে? এটি খুব আমরা জানি যে আসলে মানে তদবির এবং লবিং একটা বড় বাণিজ্যর মতোই হয়ে যায়। আসছে এখন পর্যন্ত? আসছে। আসছে এখন বাংলাদেশের একটা প্রবলেম কি, আমি আগেও খেয়াল করেছি, আমি এই দায়িত্বে আসার আগেও, বাংলাদেশে বৈধ বা জেনুইন কাজটার জন্য তদবির প্রয়োজন হয়। বাংলাদেশের সবচেয়ে দুর্ভাগ্যের জায়গা হচ্ছে এটা। অবৈধ কাজের জন্য না, একদম একটা বৈধ কাজ, কারো কোনো একটা বৈধ কাজ আটকে আছে, এটা ঠিকঠাক আছে, সবকিছু তার কাছে, সব ডকুমেন্ট আছে, তারপরে কাজটা হয়নি। এই ধরনের প্রচুর মানুষজন আমার কাছে, আমি ধারণা করি, পারসেপশন, আমার কাছে অবৈধ কিছু নিয়ে এখন পর্যন্ত আমি কাউকে পাইনি যিনি হুম। এসছেন। হয়তো এক ধরনের পারসেপশন আছে যে ওনার কাছে অবৈধ জিনিস নিয়ে গিয়ে কাজ হবে না, কিন্তু বৈধ অনেক জিনিস নিয়ে তদবির করার রিকোয়েস্ট হুম। আমার কাছে এর মধ্যে এসছেই। হ্যাঁ, জি। এটা মানে নিশ্চয়ই মানে আপনাদের কাছে বাংলাদেশে এটা এড়ানোই উপায় এই নেই। প্রত্যাশাটা থাকবে যে তদবির যেন করার প্রয়োজনীয়তাই না হয়, সেই ব্যবস্থা আপনারা করবেন। একটু একদম বলবেন একদম যে ওই যে একদম। জি। পরিকল্পনা প্রায়োরিটির কথা বলছিলেন, তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছেন, বাকিগুলো নিয়েও করবেন। কি মানে কি পরিকল্পনা প্রায়োরিটির কথা বলছেন বা শুরু করেছেন? আমি এখনো আসলে আর এগুলো নিয়ে বিস্তারিত কথা বলতে চাই না, কারণ এগুলো আমরা যখন এক্সিকিউট করতে কিছু কিছু জিনিস কাজ প্রাথমিকভাবে শুরু করেছি, এটা যখন ফাইনালি ভিজিবল হবে, কারণ আমি শেষ পর্যন্ত এই কাজগুলো সামনে আনতে পারবো কিনা সেটা দেখা যাবে, সেটা যখন হবে তখন এটা ভিজিবল হবে, এবং যখন আসবে তখন আমি এগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। নিশ্চয়ই অপেক্ষা এটা করব সেটার জন্য। যেহেতু মানে তথ্য মন্ত্রণালয়টা সরাসরি সাংবাদিকতা, গণমাধ্যমের সাথে সম্পর্কিত, ফলে আমরা ডক্টর ইউনূস বা অন্তর্বর্তী সরকারের সময় শুনেছিলাম ডক্টর ইউনূস নিজে বলেছিলেন মন খুলে সমালোচনা করতে। কিন্তু সমালোচনা করতে গিয়ে দেখেছি সাংবাদিকরা গ্রেপ্তারও হয়েছেন। মনজুর আলম পান্না, আনিস আলমগীর তারা গ্রেপ্তার হয়েছিলেন ওই সময়। এখন কি আসলে আপনি যেহেতু সেই মন্ত্রণালয়ে একজন গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, মন খুলে সমালোচনা করা যাবে? মন খুলে কথা বলা যাবে? নাকি সন্ত্রাস বিরোধী আইনের ভয়ে একটু মানে রেখে ঢেকে বলার প্রয়োজনীয়তা আছে?
আমি মনে করি এবং আমি বিশ্বাস করি মন খুলে কথা বলা যাবে। এবং আমি এভাবে বরং বলি, আমি আমার পজিশনকে সরিয়ে রেখে বলি, যদি কারো মনে হয় কোথাও কোনো সমস্যা আছে, যদি মনেও হয়, তারপরও মন খুলে কথা বলতে হবে। মানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ডেমোক্রেসিকে যদি আমরা ঠিকঠাক রাখতে চাই, একটা ডেমোক্রেটিক সরকারের সময় যদি কারো মনে কোনো রকম কোনো শঙ্কাও থাকে যে আমার কি হতে পারে, তারপরে কথা বলে যেতে হবে। একটা জিনিস যারা সাংবাদিকরা কথা বলবেন তাদের মনে রাখতে হবে, এটা কিন্তু একটা নিশ্চিত পার্থক্য আছে শারমিন, সেটা হলো একটা অথরিটারিয়ান রেজিম আর একটা গণতান্ত্রিক সরকারের মধ্যে বেসিক জায়গায় ডিফারেন্স হচ্ছে সমালোচনা হতে থাকলে কোনোদিন একটা গণতান্ত্রিক সরকার যেটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়েছে এবং আবার গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হতে চায়, সেই রকম সরকার কখনো আমি খুব সবচেয়ে খারাপটা বলছি, চাইলেও সে সাংবাদিকতা, বা এখন আমরা তো প্রত্যেকে নিজেরাই সিটিজেন জার্নালিস্ট হয়ে গেছি, ব্যক্তিগতভাবে আমরা যেটা করি সেটার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। এটা সম্ভব না আসলে। দু চারটা বত্তায় হবে না আমি তা বলছি না, আমাদের সরকার শুদ্ধতম শ্রেষ্ঠতম সরকার এটা হয়ে যাবে আমি তাও বলছি না, দু চারটা জায়গায় ভুল হয়ে যেতে পারে। কিন্তু আমি মনে করি একটা গণতান্ত্রিক সরকার সেটাকে নিজেকে সেটাকে ঠিক করে নেয়, সেটাকে ঠিক করে সামনে এগোতে চায়, এই জিনিসটা নিশ্চিত করবে, এটা আমি একদম কনফিডেন্টলি বলতে চাই। আচ্ছা। আর একটা কথা একটু যোগ করা দরকার, সেটা হচ্ছে তথ্যকে নিয়ে যাতে আমরা এমন না করি, এটা শুনলেই মনে হবে যে এখন আমি এদিকে গেছি বলে সব আলাপ করছি, তারপর আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। তথ্যকে নিয়ে যারা কাজ করে, বিশেষ করে গণমাধ্যম, আমরা বেসিক কিছু দায়িত্বশীলতা আসলে আমাদের দেখাতে হবে। আমরা ইদানিং খেয়াল করছি মানে এক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট হচ্ছে। ধরুন আমি আপনাকে উদাহরণ দিই, আপনি মিডিয়ার মানুষ, বহুদিন মিডিয়ায় কাজ করছেন, তো আপনি জানেন এগুলো কিভাবে হয়। এমন একটা বাক্য পিক করে একটা ফটো কার্ড তৈরি হলো, এখানে ফটো কার্ড একটা প্রবলেমে দাঁড়িয়ে গেছে, মানুষ ফটো কার্ডে বেশি আর পড়ে না। আপনি হয়তো লিঙ্কে ডিটেল বলছেন, কিন্তু ফটো কার্ডে এমন একটা বাক্য সিলেক্ট করছেন যেটা আসলে মিসকমিউনিকেট করে। কখনো কখনো মানে কোনো কিছু নেই এমন, এটা আমি আমার মেইন স্ট্রিমের কথা বলছি না, জাস্ট একটা ফটো কার্ড দিয়ে, ওটার মধ্যে কোনো লোগো নেই, কিছু নেই, মানুষ বিশ্বাস করে ফেললো। কখনো কখনো দেখতে মনে হয় এটা ওই চ্যানেল, আসলে এটা ওই চ্যানেল বা হুম। ওই পত্রিকাটা কিছুটা বিকৃত করে একটা মোটামুটি একই লুকের লোগো দিয়ে আপনি অনেক রকম কথা বলছেন। তো এই ঘটনাগুলো তো আছে, এবং আমি সত্যিকার অর্থে আমি ব্যক্তিগতভাবে খুব স্ট্রিক্ট এগুলো নিয়ে। তো তো আমরা সেগুলোর এগুলো নিয়ে বিরুদ্ধে কি পদক্ষেপ আপনাদের কোনো নেব। অবস্থান থাকবে? অবস্থান থাকবে, আচ্ছা। হুম। এবং সুনির্দিষ্ট অবস্থান থাকবে। সেটাকে আমি আশা করি এভাবে ইন্টারপ্রিটেড হবে না যে এটা মত প্রকাশের ক্ষেত্রে সমস্যা করছে। স্যাটায়ার ফাইন, আমি খুবই হুম। পছন্দ করি, আমি এনকারেজ করি। আমাদের প্রধানমন্ত্রী 5 আগস্টের পরে, তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তাকে নিয়ে একটা ব্যঙ্গাত্মক কার্টুন নিজে শেয়ার করেছিলেন। হুম। কিন্তু স্যাটায়ার এমন হবে না যে মনে হবে যে এটা আসলে ওই পত্রিকা বা ওই টিভি করেছে। কারো যদি স্যাটায়ারের ক্রিয়েটিভিটি থাকে, আপনি আপনার ব্র্যান্ড, আপনার লোগো দিয়ে স্যাটায়ার করুন, সেটা দিয়ে ইলিউশন তৈরি করতে হবে না যেটা ওই টিভি চ্যানেল, হুম। এটা ওই পত্রিকা। এটা করে স্যাটায়ার করা আসলে যেটা আমি খুবই অ্যালার্মিং মনে করি। নিশ্চয়ই। আমি নিশ্চয়ই। দেখেছি শিক্ষিত সচেতন মানুষ সেগুলো শেয়ার করছে, এবং শেয়ার করে তারা অনেক অবাক হচ্ছে যে এটা প্রধানমন্ত্রী বলেছেন, হুম। হুম। এটা ওই মন্ত্রী বলেছেন। তো এই জায়গাগুলোতে আমাদের মানে যেন সতর্ক থাকতে হবে বিভ্রান্তিটা তৈরি না হয় সেটির বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেবেন। কোনোভাবেই। নিশ্চয়ই এটি খুবই জরুরি বিষয়। আহ, এই যে বলছিলাম যে মন খুলে সমালোচনা করতে গিয়ে গ্রেপ্তার অনেকে হয়েছেন অন্তর্বর্তী সরকারের সময়, এই সময় এসে জামিন হয়েছেন বলছি আনিস আলমগীরের কথা। তাকে আমি আমার এই অনুষ্ঠানে আমি তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে তিনি আসলে কার ইশারায় বা ইঙ্গিতে তিনি গ্রেপ্তার হলেন সেটি যেমন বলেছেন, এবং এই সরকার আসার পরে কিভাবে কার আশীর্বাদে তিনি আসলে জামিন পেলেন সেই বিষয়টিও তিনি বলেছেন সরাসরি মানে সরকারের আশীর্বাদ, সরাসরি তথ্যমন্ত্রীর আশীর্বাদ ছিল মানে এই জামিন পাবার পেছনে, যেটি আসলে যৌক্তিকভাবেই তার পাবার কথা। তো সেই কিন্তু যাদের কাছে সেই আশীর্বাদটা নাই তাদের জন্য কি হবে? ধরুন আমি বলছি অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পরপরই যেই সাংবাদিকরা গ্রেপ্তার হলেন, যারা আওয়ামীপন্থী সাংবাদিক ছিলেন, কিন্তু তারা গ্রেপ্তার হলেন সব হত্যা বা হত্যা চেষ্টা মামলায়, এবং হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে এখনও পর্যন্ত কারাগারে আছেন, জামিনও হচ্ছে না তাদের। তাদের অনেক কারণ আছে, অসুস্থতা, অনেক বয়স্ক ইত্যাদি অনেক কারণ আছে, কিন্তু সবচেয়ে বড় কারণ ভুয়া মামলায় তারা গ্রেপ্তার আছেন। যেহেতু সাংবাদিক তারা তথ্য মন্ত্রণালয়ের মানে সম্পর্কিত, আপনাদের অবস্থান কি? গত মানে সময় আমরা শুনেছিলাম নাহিদ ইসলাম বলেছিলেন যে তাদের কাছে এই বিষয়ে বললে তারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন, কিন্তু সেই ব্যবস্থাটা নেওয়া হয় নাই। আপনাদের কোনো অবস্থান আছে কিনা? আমার ব্যক্তিগত অবস্থানের কথা বলতে পারি, তাদের বিরুদ্ধে যখন মামলা হয়েছে, একেবারে হরে ধরে সব হত্যা মামলা হয়েছে, আমি তখন ওইটার প্রতিবাদ করেছি, এবং আমি ওই রকম মানুষ যিনি এটা মনে রাখবেন, আমি মনে রাখছি। আমি এখনো তাদের বিরুদ্ধে যে ধরনের মামলা হয়েছে সেটা কোনোভাবেই সমর্থন করি না, ওই টাইপের। হুম। এটা কোনো ডিবেট নাই। আওয়ামী লীগের এই যে
অবৈধ ক্ষমতায় থাকা, শেষে যে ম্যাসাকার তারা করেছে তার পেছনে তারা সম্মতি উৎপাদন করেছেন, সেটাকে আমরা এখন ক্রিমিনালাইজ অন্য কোনো ভাবে করতে পারি, এবং কোনো আইন আদৌ আছে কিনা থাক বা না থাকলে নতুন কোনো আইন বানিয়ে ক্রিমিনালাইজ করতে পারি। একটা স্টেট কিন্তু আইন দিয়ে চলবে, হুম। একটা স্টেট আইনের বাইরে হুম। অ্যাপারেন্টলি মনে হচ্ছে বলে কিছু করতে মানে পারে না। আইন বানিয়ে তো সুতরাং করা যায় এই না, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট তো আবার দিতে পারবেন না আইনের, তাই না? কখনো কখনো দেয়া যায়, এটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেয়া যাবে না তা না, এটা আমরা আসলে ডিসকারেজ করি, সংবিধান অ্যালাউ করে না। হুম। কিন্তু হ্যাঁ, কিন্তু রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়ার নজির আমাদের দেশে আছে, আছে, এটা করা যাবে না তা না, করা হয়েছে কখনো কখনো, তারপর আমি বললাম দিলাম না। আচ্ছা। কিন্তু যদি থাকে কোনো না কোনো ফর্মে করবো, কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে অবশ্যই সেই অভিযোগগুলো সঠিক না, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। যেহেতু আমি মনে করি, আমি আমার জায়গা থেকে এই কাজটা করার চেষ্টা আমি করব, যাতে তারা ন্যায় বিচার পান। এখানে একটা প্রশ্ন আছে আবার, এটা যেহেতু এখন বিচার বিভাগের কাছে চলে গেছে, এখন সেই জায়গায় বিচার বিভাগ সিদ্ধান্ত নিবে, সেখানে বিচার বিভাগ বাংলাদেশে এখন পুরোপুরি স্বাধীন অবস্থায় আছে। তবে ওই যে বললেন যে তথ্যমন্ত্রী কিভাবে স্টেপ নিতে পেরেছেন, যে একটা সরকার যখন চায়, সরকার যেহেতু বাদী, সে মামলাটাকে কিভাবে কন্টিনিউ করবে, বা অন্য কেউ যদি বাদী হয়ে থাকে এই মামলাটাকে সে কিভাবে কন্টিনিউ করবে, সেই ব্যাপারে হয়তো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে। আমি আমার জায়গা থেকে সিরিয়াসলি চেষ্টা করব তারা যেন ন্যায় বিচার পান, যতটুকু করা সম্ভব। নিশ্চয়ই, তারপর নিশ্চয়ই। আবারও বলছি, এটা আসলে মূলত বিচার বিভাগেরই ব্যাপার। জি, কিন্তু ওই যে বিচার বিভাগ তো আমাদের দেশে নানানভাবে নিয়ন্ত্রিত হয়। আগেও হয়েছে, বর্তমানে কতটা হচ্ছে জানি না। কিন্তু আশীর্বাদে যে কাজ হয় সেটি তো আবার দেখা গেল। মানে যে কিছু। আমি অবশ্য ইন্টারভিউটা দেখিনি, আপনি যেহেতু বলছেন উনি সেরকমই বলেছেন নিশ্চয়ই। জি, আমি জি। আপনাকে পাঠিয়েও দেব। এবং নিশ্চয়ই এখানে আসলে সেটি হবারই কথা। এরকম মানে যদি আইন নিজস্ব গতিতে চলে তাহলে স্বাভাবিকভাবে এটা হবার কথা। কিন্তু হচ্ছে না বলেই আসলে প্রশ্নগুলো এতদিন ধরে উঠছে। বিদেশি মানে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি জি মানে জি, আমি দেখেছি। সব সময় এই বিষয়ে লিখে যাচ্ছেন। কিন্তু আমাদের দেশে আসলে কতটা কাজ হচ্ছে সেটা নিয়ে একটু মানে আমরা আমরা আমি আগেও বলেছি এটা, হুম। যে তাদেরকে এই ধরনের মামলায় গ্রেফতারের কারণে এই ওভারঅল বিচার আওয়ামী লীগের বিরুদ্ধে যেটা হুম। হওয়ার কথা, সেগুলো প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি আছে। জি। তো সেই কারণেই আমার মনে হয় ব্যাপারে সতর্ক থেকে ব্যবস্থা নেওয়া উচিত। এবং নিশ্চয়ই অনেক মূল অপরাধও ঢাকা পড়ে যাবে এই কারণে। একটু আসি যে একদম তাই, যে একদম তাই। সন্ত্রাস বিরোধী আইনে অনেকে গ্রেপ্তার হচ্ছেন। এই যে যাদের কথা বললাম তারাও ছিলেন গ্রেপ্তার হয়ে। আম এখনো তো সন্ত্রাস বিরোধী আইনে আমরা সন্ত্রাস বিরোধী আইনে একটা কালো আইন সেটি শুনেছি। বিএনপির কাছ থেকে সমালোচনা শুনেছি। অন্তর্বর্তী সরকারের সময় ব্যাপক তার মানে প্রয়োগ হয়েছে, এখনো প্রয়োগ হচ্ছে। মানে জয় বাংলা স্লোগান দিলে তাকে ধরে নেওয়া হচ্ছে, ৭ই মার্চের ভাষণ বাজালে সন্ত্রাস বিরোধী আইনে ধরে ফেলা হচ্ছে। মানে ৭ই মার্চের ভাষণের সাথে সন্ত্রাস বিরোধী আইনের অপরাধের সম্পর্ক কি সেটা খুব স্পষ্ট না, কিন্তু তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে থানায় দিয়ে আসতে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তারা কারাগারেও থাকছেন। দেখছিলাম যে স্বাধীনতা দিবসে ৯ জন গ্রেপ্তার হয়েছেন সন্ত্রাস বিরোধী আইনে। ২৫ জন আইনজীবী সুনামগঞ্জে তাদের নামে মামলা করা হয়েছে, তারা জয় বাংলা স্লোগান দিয়েছিলেন। মানে এর অজুহাতটা খুব ঠুনকো না? মানে এই অজুহাতে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকবেন বা মামলা হয়ে যাবে। আর ঠুনকো, এটা আসলে আপনার আপনার পয়েন্ট অফ ভিউ একভাবে যদি দেখেন সেটা কিভাবে দেখা যেতে পারে, কিন্তু মানে ঘটনা যেটা দাঁড়িয়েছে এখন, এটা আসলে যাচাই বাছাই করার ব্যাপার। আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, তার কর্মসূচি সে করতে পারবে না। যে ইন্টারপ্রিটেশনটা করা হচ্ছে তাদের মামলার ক্ষেত্রে, সেটা হচ্ছে এই তারা যা যা করেছেন এগুলো মূলত আওয়ামী লীগের কর্মসূচি। মানে এখন এখানে একটা অ্যাম্বিগুইটি আছে। ধরুন জয় বাংলা স্লোগান যিনি দিচ্ছেন, আপনি বলতেই পারেন যে এটা আমাদের মুক্তিযুদ্ধের সময় বা তার আগে থেকেই এই স্লোগানটা প্রচলিত আছে, সেটা আওয়ামী লীগের স্লোগান না। আবার একইভাবে এই স্লোগানটা আওয়ামী লীগ স্লোগান হিসাবে হুম। খুবই বহুল ব্যবহার করেছে। সুতরাং এটাকে আপনি যদি ইন্টারপ্রেট করেন যে এটা কোন ফর্মে আওয়ামী লীগের তার কর্মসূচি বা তার যে রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আছে সেটা ভাঙার চেষ্টা। প্রথমত এটা আমাদের মানতে হবে, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি বা কর্মকাণ্ডের উপরে যে নিষেধাজ্ঞা আছে, কেউ সেই নিষেধাজ্ঞাটাকে সঠিক বা ভুল বলতে পারে, সেটা ডিফারেন্ট আলোচনা, কারণ ওটাও কিন্তু সন্ত্রাস দমন আইনের এক্সিকিউটিভ অর্ডারে করা হয়েছে। তো এটা বিচারিক প্রক্রিয়ায় হয়নি, অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে, এটা সমালোচনা করতে পারে। কিন্তু যতক্ষণ এই অর্ডারটা আছে ততক্ষণ এটার সাথে সাংঘর্ষিক কিছু হয় সেটাকে ক্রিমিনালাইজ করা যায়, যে এটা ক্রিমিনাল অফেন্স, সুতরাং এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। এখন সমস্যা হচ্ছে তারা যা যা করছেন সেটা আওয়ামী লীগের কর্মসূচি বা কর্মকাণ্ড কিনা, সেই প্রশ্ন। হুম। আমি মনে করি যারা গ্রেফতার হয়েছেন এভাবে, সেই যাচাই বাছাইয়ের দায়িত্বটা শেষ পর্যন্ত তো আদালতের কাছে আছে। এক্সিকিউটিভ উইং থেকে পদক্ষেপ মানে নেওয়া এই হয়েছে, যাচাই বাছাই হতে থাকবে, আদালত ততদিন আছে। তারা কারাগারে বন্দী থাকবেন। এটাও এগেইন আদালতের সিদ্ধান্ত, যে তারা আসলে, এটা তো হয় কেউ একটা যখন মানে গ্রেফতার হয়, যাচাই বাছাইয়ের আগে জামিনেরও প্রশ্ন থাকে হুম। নিশ্চিতভাবেই। আর মানে যেসব আইন আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন, যেগুলো জামিন অযোগ্য অপরাধ, সেগুলো কন্ডিশন যদি
ফুলফিল করে, এটা একেবারে ডিসক্রিশন থাকে, আদালতে তারা চাইলে জামিন দিয়ে দিতে পারেন। আমি ব্যক্তিগতভাবে বলছি, এটা আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে জামিন হয়ে যাওয়া উচিত। যেহেতু তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে, জামিন হয়েও সেই অভিযোগগুলো ডিল করা যেতে পারে, সেটা হলেই ভালো হয়। কিন্তু আদালতে ডিসাইড করুক যে তাদের এই কর্মকাণ্ডটা তারা ইন ডিসগাইজ আওয়ামী লীগের কর্মকাণ্ডকে স্বাভাবিকীকরণ করতে যাচ্ছে কিনা। আমি আবারও ওই কথা বলছি, এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া উচিত কি অনুচিত, সেই ডিবেটটাও সোসাইটিতে থাকতে পারে। আচ্ছা, আপনি তো আগেও এই বিষয়ে কথা বলেছেন, আপনি বলেছেন আপনি মনে করেন যে এক্সিকিউটিভ অর্ডারে আসলে নিষেধাজ্ঞার পক্ষে আপনি সেটার আপনি খুব সমর্থক ছিলেন বলে আগের কথাবার্তায় মনে হয় নাই। ফলে সেখানে কি এখন কোনো পরিবর্তন, যেহেতু এখন আপনারা আসলে ক্ষমতার মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার জায়গায় আছেন, সেখানে কি কোনো পরিবর্তন হবে কিনা? আমি কদিন আগে মহাসচিবের কথা শুনছিলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলছেন যে মানে লেট পলিটিক্স মুভ, তার কথায় গণতন্ত্রটাকে চলতে দিন, সেখানে কোনো বাধা দিলে সেখানে ডিফর্মড হবার সম্ভাবনা আছে, এরকম কথাবার্তা তিনি বলছেন। এতটুকু পর্যন্ত মনে হচ্ছিল, মানে আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে যখন প্রশ্ন করা হয়েছে তিনি এরকম বলছিলেন, তখন মনে হচ্ছিল যে আসলে বাধা দেওয়ার একটা বিপক্ষে তিনি বলছেন। কিন্তু তার পরবর্তীতে তিনি আবার বলছেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আছে, নিষিদ্ধই থাকবে। আসলে বিএনপির অবস্থানে কি কোনো অস্পষ্টতা আছে, বা আপনার অবস্থানও আগে মানে এক্সিকিউটিভ অর্ডারের বিরোধিতা আপনি করেন, এখন আপনাদের অবস্থানটা কি? আমি কিন্তু তার সাথে সবসময় একটা কথা জুড়ে দিতাম, এক্সিকিউটিভ অর্ডারের বিরোধিতা করেছি আমি। আমার এটা রেকর্ড আছে, এবং আমি যেটা রেকর্ড না থাকলেও আমি যা বলেছি আমি সেটা ওন করি। আমি তখন একটা কথা বলেছি যে আসলে আওয়ামী লীগের কর্মকাণ্ড বা কর্মসূচি কি হবে না হবে, ইভেন সেটা কোর্টের কাছেই এটা চাওয়া উচিত ছিল। আওয়ামী লীগের নামে তো একটা মামলা হওয়ার কথা, যে মামলাটা ইন্টারিমের সময় আমরা দেখিনি হয়েছে। মানে যেটা ছিল আইসিটিতে সংগঠনকে অপরাধে যুক্ত আছে কিনা এই বেসিসে বিচার করার জন্য আইসিটিতে প্রথম সংগঠনের বিচারের অপশন ছিল, এটা আওয়ামী লীগই এনেছিল। তারপরে ইন্টারিমের একটা সংশোধনীতে সরিয়ে ফেলা হয়েছে, আবার আন্দোলনের মুখে এটা আনা হয়েছে। সো আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করে একই সাথে আওয়ামী লীগ এই মামলার শেষ হওয়া পর্যন্ত রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগের এই যে কর্মসূচিগুলো আছে সেগুলো নিষেধাজ্ঞার ব্যাপারে কোর্টের কাছে অ্যাপিল করতে পারতো, কোর্ট ডিসাইড করতো যে তার কর্মসূচি বন্ধ থাকবে কি থাকবে না। আমি বলেছিলাম ওই বিচারিক প্রক্রিয়া যদি এটা হতো, এটা যদি নিষিদ্ধও হতো, তখন এই যে যে প্রশ্নটা আমরা এখন করছি, আরবিট্রারিলি একটা এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ করে দেওয়া যায়, বা ইভেন দলই নিষিদ্ধ করে দেওয়া যায়, সন্ত্রাস দমন আইনের দল নিষিদ্ধ করে দেওয়ার অপশনই আছে। ইভেন কর্মসূচি নিষিদ্ধ করার অপশন কিন্তু ছিল না, এটা যুক্ত করা হয়েছে ইন্টারিমের সময়। সো ওই বিরোধিতা ওই জায়গায় আছে, কোর্টের হলে ভালো হতো। আর এখন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে আসলে ভবিষ্যতে কি হবে না হবে, এটা আসলে সরকার তো খুব মনোলিথিক না, সবাই যে একইভাবে ভাবেন তা না। এখানে আমি এখনো মনে করি যে আওয়ামী লীগকে যে আমরা বিচারের কথা বলছি, একটা কোর্টে এটা বিচার যাওয়া দরকার। আওয়ামী লীগের সেই বিচার শেষ হওয়ার পর্যন্ত কর্মসূচি থাকা উচিত কিনা সেগুলো কোর্টেরই ডিসাইডেড হওয়া দরকার বলে আমি মনে করি। সুতরাং এটা সরকারেরও সিদ্ধান্ত আরবিট্রারিলি নিয়ে ফেলার চাইতে ওটাই বেটার অপশন আমার মনে হয়। জি, যদি সেদিকে কোর্টের কাছে আমরা যখন যাই, আচ্ছা, সরকার আমি মনোনীত যখন না কোনো বলতে। কোর্টকে সালিশ মানি, কোর্টে আমরা যখন কোনো সালিশ মানি, হতে পারে ধরুন কথার কথা আমি ব্যক্তিগতভাবে চাইতে পারি যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকুক, কিন্তু আমি যখন কোর্টের কাছে যাই, কোর্ট যদি বলে না বিচার যতদিন চলবে তার কর্মসূচি চলুক, সে যদি পূর্ণাঙ্গ নিষিদ্ধ হয় তখন ব্যান হবে, আমাদের ওটা মেনে নিতে হবে। এরকম একটা জিনিস, সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। জি, মানে সেই পথে সরকার যাবে কিনা, আপনি সেখানে যেহেতু আপনি পরামর্শকের অবস্থায় আছেন, আপনি সেরকম পরামর্শ দেবেন কিনা? আমি কোর্টে যাওয়ার ক্ষেত্রে পরামর্শ দেব। আমার ওই জি, অবস্থানটা আগেও ছিল, আমার এটা এখনো আছে, কারণ আওয়ামী লীগকে আমাদের কোনো না কোনো ফর্মে একটা সিদ্ধান্তে আসতে হবে, এবং সেটার জন্য বেস্ট জায়গা হচ্ছে আদালত। আদালতে গেলে স্পষ্ট, আদালতই যাচাই বাছাই করুক। স্পষ্ট। জি। ডক্টর সাহেদ, আমরা দেখছি যে সম্প্রতি যেমন গত সোমবার গভীর রাতে গ্রেপ্তার হলেন মাসুদ উদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল, তিনি সাবেক নবম ডিভিশনের জিওসি সেনাবাহিনীর, এবং বুধবারে তিনি আবার পরের বুধবারে গ্রেপ্তার হলেন, সেটাও গভীর রাতে, সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ। দুজনেই ১/১১-তে গুরুত্বপূর্ণ ভূমিকা বা কারিগর এরকম অবস্থায় তারা ছিলেন। এখন বিএনপির মানে গুরুত্বপূর্ণ নেতারা অনেকে লিখছেন, বলছেন যে এটা মানে ১/১১-র সাথে সম্পর্কিত। আসলে কি ১/১১-র প্রতিশোধ এখানে এই 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 গ্রেপ্তারগুলোর মাধ্যমে হচ্ছে? তারা দুজন এখন রিমান্ডেও আছেন। আমি আসলে মানে ওটা ভাবে বলতে রাজি নই, কারণ হচ্ছে যারা মাসুদ উদ্দিন চৌধুরী যে মামলাগুলোতে গ্রেফতার হয়েছেন সেই মানব পাচার। মামলাগুলো আমরা জানি, হুম, মানব পাচার, সেগুলোর সাথে তিনি জড়িত, বা এই অভিযোগ কিন্তু আগেও ছিল। আমরা তার বিরুদ্ধে এই যে মানব পাচারের অভিযোগ নিয়ে প্রচুর লেখালেখি আগেও হয়েছে। তার একটা এই ধরনের হুম, প্রতিষ্ঠান আছে, সেটা এই কাজগুলো করে, এই অভিযোগ ছিল। সুতরাং আমরা প্রাথমিকভাবে ওটাই ধরবো যে ওটার জন্যই তিনি গ্রেফতার হয়েছেন।
তবে আমি পত্রিকায় দেখছি, এটা আমি অন্য কোথাও থেকে বলছি না। আমি আপনার মতো পত্রিকা পড়ে দেখেছি, আমি সরকারের ভেতরে কোথাও এটা নিয়ে আলোচনা অন্তত আমার সাথে হয়নি। আমি দেখেছি যে তাদেরকে 1-11-র ব্যাপারেও কিছু জিজ্ঞাসাবাদ সম্ভবত করা হচ্ছে।